নমস্কার। নির্বাচন মানে তো শুধু কে জিতল আর কি হারল তা নয়। আসলে এটা একটা পরীক্ষা। সরকার আর সাধারণ মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের পরীক্ষা। আজ আমরা ডেটার গভীরে ডুব দিয়ে দেখব পশ্চিমবঙ্গের নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষ ঠিক কী চাইছেন, আর সেই চাওয়ার উপর ভিত্তি করে একটা ভালো শাসনের ব্লুপ্রিন্ট বা নকশা কেমন হতে পারে। তো চলুন, ম্যাপে যে জায়গাটা দেখছেন নাকাশিপাড়া, সেখানে একটু ঢুমারা যাক। এটা নদিয়া জেলার একটা কেন্দ্র, দক্ষিণবঙ্গের বুকে একটা ছোট আয়নার মতো, যেখানে এখানকার মানুষের সব আশা, সব সমস্যা ফুটে ওঠে। এখানকার মাটির গন্ধ না বুঝলে মানুষের মনের খবর পাওয়া মুশকিল। কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে শুরু করতে হয় একদম গোড়া থেকে, মানে সেখানকার মানুষ কেমন, তাদের রোজগার জীবনযাত্রাটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে, তাদের আসল সমস্যাগুলো কি, এগুলো জানাটা সবার আগে দরকার। ২০১১ সালের সেন্সাস যদি দেখি তাহলে দেখব এখানকার জনসংখ্যাটা বেশ মিশ্র। একদিকে প্রায় ৫৩% মুসলিম সম্প্রদায়, অন্যদিকে ৪৬% মতো হিন্দু। আবার এর মধ্যেই রয়েছেন মতুয়া বা নমশূদ্র, সাঁতাল সম্প্রদায়ের মানুষজন। এই যে সামাজিক বুনন, এটাই কিন্তু এখানকার রাজনীতির ডিএনএ তৈরি করে দেয়। ভোট তো দিনের শেষে হয়, কিন্তু তার আগে মানুষ তো তার জীবনটা কাটায়, তাই না? আর সেই জীবনে কি আছে? ভাঙা রাস্তা, বর্ষায় এলেই বন্যার ভয়, ছেলেমেয়েদের জন্য কাজের অভাব, আর চাষিরা তাদের ফসলের ঠিকঠাক দাম পাচ্ছে না। এই কষ্টগুলোই কিন্তু ঠিক করে দেয় ভোটের হাওয়া কোন দিকে বইবে। তো মানুষের মনের কথা তো শুনলাম, এবার চলুন দেখি ভোটের সংখ্যাগুলো কি বলছে। এই যে এত সমস্যা, তার প্রতিফলন কি ব্যালট বাক্সে দেখা যাচ্ছে? দেখুন, প্রায় ৮৫%। ২০২১ সালে এত মানুষ ভোট দিয়েছেন, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এর মানে কি? এর মানে হলো এখানকার মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে খুবই সচেতন। তারা বিশ্বাস করে যে তাদের একটা ভোটও পরিবর্তন আনতে পারে। ২০১৬ আর ২০২১-এর ভোটের ফলাফলের দিকে তাকালে মনে হবে যেন একটা রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেছে। ভাবুন একবার, সিপিআইএমের ভোট ৪৩% থেকে ধুম করে নেমে এলো মাত্র ২.৫%। আর অন্যদিকে বিজেপির ভোট ৬-৭% থেকে এক লাফে বেড়ে দাঁড়ালো প্রায় ৪০%। তৃণমূল অবশ্য নিজের জায়গাটা ধরে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় ওলটপালট হলোটা কেন? তো আসল প্রশ্নটা এটাই, মাত্র ৫ বছরে এমন কি হলো যে ভোটাররা তাদের পছন্দের মুখ এতটা ঘুরিয়ে নিলেন? নিশ্চয়ই কোনো গভীর ক্ষোভ বা হতাশা কাজ করেছে। চলুন সেই কারণগুলি একটু খুঁজে দেখি। দেখুন, ক্ষমতাসীন দলেরও কিন্তু নিজস্ব শক্তি ছিল, অস্বীকার করার উপায় নেই। তাদের একটা মজবুত সংগঠন ছিল, এলাকায় নিয়ন্ত্রণ ছিল, কিছু সরকারি প্রকল্পও চলছিল, একটা শক্ত ভিত্তি তো ছিলই। কিন্তু এত কিছু থাকার পরেও বিশ্বাসটা টলে গেল কেন? এর একটা বড় কারণ হল এই কাটমানির অভিযোগ, মানে ঘুষ। ব্যাপারটা ভাবুন, একজন সাধারণ মানুষ তার নিজের ন্যায্য পাওনাটা পাওয়ার জন্যেও যদি তাকে টাকা দিতে হয়, তখন সেটা আর শুধু টাকার লেনদেন থাকে না, এটা সরাসরি সরকার আর নাগরিকের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক, তার গোড়ায় আঘাত করে। আর তার সাথে যোগ হল শিক্ষক নিয়োগের দুর্নীতি। এটা তো শুধু একটা স্ক্যাম ছিল না, এটা ছিল হাজার হাজার শিক্ষিত বেকার ছেলেমেয়ের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিশেষ করে মতুয়া বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষেরা, যারা মনে করে শিক্ষাই তাদের এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা, তাদের কাছে এটা ছিল একটা বিরাট ধাক্কা। এটা নিছক একটা প্রশাসনিক ভুল ছিল না, এটা ছিল তাদের আশা আকাঙ্ক্ষার অপমান। আসলে যখন কোনো মানুষকে তার অধিকারের জন্য ঘুষ দিতে হয়, তখন শুধু তার পকেট কাটা যায় না, তার আত্মসম্মানেও আঘাত লাগে। আমাদের সংবিধান তো প্রত্যেক নাগরিককে সম্মানের সাথে বাঁচার অধিকার দিয়েছে। তাই এই দুর্নীতি নিয়ে কথা বলাটা খুব দরকারি, তবে সেই আলোচনা যেন দোষারোপের ঊর্ধ্বে উঠে আসল সমস্যার সমাধানের দিকে যায়। এই যে টেবিলটা দেখছেন, এটা পুরো ছবিটাকে একবারে পরিষ্কার করে দিচ্ছে। একদিকে দেখুন মানুষের কি কি দরকার: ভালো রাস্তা, চাকরির সুযোগ, নিরাপত্তা, সৎ প্রশাসন। আর অন্যদিকে সিস্টেম কি দিচ্ছে? ভাঙা রাস্তা, দুর্নীতি, হিংসা। এই দুয়ের মধ্যেকার ফারাকটাই আসলে বিশ্বাসের ঘাটতির আসল কারণ। ওকে, সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না। এই যে মানুষের মনে এত ক্ষোভ জমে আছে, সেটাকে একটা পজিটিভ দিকে, একটা সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় কিভাবে? চলুন এবার একটা সম্ভাব্য রণনীতির দিকে নজর দেওয়া যাক।
এই কৌশলটাকে বলা যেতে পারে চতুর্মুখ মতবাদ, মানে 4টে দিক একসঙ্গে সামলাতে হবে। একদিকে দুর্নীতির বিরুদ্ধে আক্রমণাত্মক হতে হবে শিবের মতো, আবার অন্যদিকে স্থিতিশীল উন্নয়নের কথাও বলতে হবে বিষ্ণুর মতো। একদিকে থাকবে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ব্রহ্মার মতো নতুন কিছু সৃষ্টি করার ভাবনা, আর অন্যদিকে থাকবে মা দুর্গার মতো সাধারণ মানুষকে, বিশেষ করে নারীদের সুরক্ষার আশ্বাস। এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর আসল কাজ হল প্রত্যেকটা গোষ্ঠীর কাছে তাদের নিজেদের ভাষায় তাদের নিজেদের সমস্যা নিয়ে পৌঁছানো। যেমন ধরুন, মতুয়া সম্প্রদায়ের কাছে দুর্নীতির ইস্যুটা যতটা গুরুত্বপূর্ণ, এলাকার যুবকদের কাছে চাকরির প্রতিশ্রুতিটা ঠিক ততটাই। সবার জন্য এক দাওয়াই নয়, যার যা রোগ তার জন্য সেই ওষুধ। আর প্রতিশ্রুতিগুলো হতে হবে একদম কংক্রিট। রাস্তা বানিয়ে দেব, এই ধরনের কথার দিন শেষ। এখন বলতে হবে নাকাশিপাড়া কালীগঞ্জ রাস্তাটার জন্য 15 কোটি টাকা দেওয়া হবে। যখন আপনি নির্দিষ্ট সংখ্যা বলেন, মানুষ আপনাকে অনেক বেশি বিশ্বাস করে। চাকরির ক্ষেত্রেও ঠিক তাই। বেকারত্ব দূর করব না বলে বলতে হবে একটা ফুড প্রসেসিং ইউনিট তৈরি করে 200টা নতুন চাকরির ব্যবস্থা করা হবে। 200টা চাকরি মানে শুধু একটা সংখ্যা নয়, 200টা পরিবারের ভবিষ্যৎ। জল বা স্বাস্থ্যের মতো বেসিক জিনিসগুলো নিয়েও একই কথা। জল দেব না, 100% বাড়িতে পাইপের জল পৌঁছে যাবে। চিকিৎসার ব্যবস্থা হবে না, 25,000 গরিব পরিবার বিনামূল্যে হেলথ কার্ড পাবে। এগুলো হলো প্রতিশ্রুতির ডেলিভারি, আর এটাই আসল উন্নয়নের প্রমাণ। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। একটা কথা মনে রাখা খুব দরকার, ভোটে জেতাটা কিন্তু শেষ স্টেশন নয়, এটা আসলে জার্নিটার শুরু। আসল পরীক্ষাটা তো শুরু হয় জেতার পর। সেই ক্ষমতাটাকে মানুষের ভালোর জন্য, তাদের জীবন বদলানোর জন্য দায়িত্বের সাথে ব্যবহার করা। আমরা বিজনেসে ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্টের কথা বলি। রাজনীতিরও একটা ROI আছে। জনগণ তাদের ভোট দিয়ে যে বিশ্বাসটা ইনভেস্ট করে, তার বদলে তারা কি ফেরত পায়? ভালো রাস্তা, চাকরি, নিরাপত্তা আর সরকারের ওপর ভরসা। এটাই হলো আসল রিটার্ন। এখনকার দিনে ভোটারদের ভালোভাবে বুঝতে ডেটার ব্যবহার খুব বেড়েছে। এটা ভালো, কিন্তু এর সাথে একটা বড় দায়িত্বও আসে। প্রত্যেক ভোটারের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা আর তাদের সম্মতিকে সম্মান করাটা খুব জরুরি। ভারতের নতুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনও এই বিষয়টার উপর জোর দেয়। আসল কথা হলো মানুষের কাছে পৌঁছাতে হবে, তবে সেটা নৈতিকতার পথ ধরেই। তাহলে এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক, নির্বাচন যদি একটা পরীক্ষা হয়, তাহলে ফাইনাল পরীক্ষা কোনটা? আর এর উত্তরটাই হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। আসল লক্ষ্যটা ক্ষমতা জেতার নয়, আসল লক্ষ্য হলো এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা যেটা মানুষের বিশ্বাস অর্জন করার যোগ্য। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 04008-4204-1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।